প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। দশম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বাদশ অধ্যায়, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। মাথা পিছু আয় হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের অ্যাভারেজ ইনকাম। মাথাপিছু আয় দুইটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। 1 নম্বর মোট জাতীয় ইনকাম এবং 2 নম্বর মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় ইনকামকে অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকামকে সে দেশের মোট জনসংখ্যা অর্থাৎ মোট মানুষ দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, অর্থাৎ কোনো দেশের সব মানুষের টোটাল ইনকামকে তাদের মোট মানুষ দ্বারা ভাগ করলে যে অ্যামাউন্ট পাওয়া যাবে সেটি হচ্ছে মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। মনে করি 2011 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল 14 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় আয় 7,000 কোটি মার্কিন ডলার। তাহলে আমরা ওই সময়ের মাথাপিছু আয় পাওয়ার জন্য ওই সময়ের মোট ইনকাম অর্থাৎ 7,000 কোটি মার্কিন ডলারকে ওই সময়ের মোট জনসংখ্যা 14 কোটি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 5,000 মার্কিন ডলার, অর্থাৎ ওই সময়ের মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম হলো 500 মার্কিন ডলার। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে। তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনা করতে হবে। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয় আবার একই সাথে দ্রব্যের দামও দ্বিগুণ হয় তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে, কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ সেবা ও দ্রব্য ক্রয় করতে পারবে। অর্থাৎ আর্থিক আয় দ্বিগুণ হলেও ব্যক্তির প্রকৃত আয় বৃদ্ধি পায়নি, কারণ দ্রব্যমূল্য ও সেবামূল্য এবং আর্থিক ইনকাম একই সাথে একই হারে বৃদ্ধি পেয়েছে। তবে দ্রব্য ও সেবামূল্য বৃদ্ধি না পেয়ে যদি কোনো বছরে কোনো ব্যক্তির বা কোনো দেশের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, মাথাপিছু ইনকাম বাড়ে, তাহলে কোনো দেশের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, আবার মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। আবার জাতীয় আয়ের বণ্টন যদি
সুষম না হয় অর্থাৎ সমান না হয় তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নিচুই থাকে। কারণ মাথাপিছু আয় একটি অ্যাভারেজ মান। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি অথচ বৃহৎ অংশের আয় অনেক কম। তাহলে উভয় অংশের মাথাপিছু আয়ের অ্যাভারেজ মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কিন্তু কোনো দেশের আয়ের এরকম অসম বণ্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জীবনমানের চেয়ে অনেক কম হবে। ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রা উন্নত হবে না। তবে যেসব দেশে জাতীয় আয়ের সুষম বণ্টন আছে সেসব দেশে মাথাপিছু আয় বাড়লেও এবং মূল্যস্তর অপরিবর্তিত থাকলে আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। 2015-16 সালে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ছিল 1,14,547 টাকা এবং মার্কিন ডলারে $1,466। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2016 অর্থ মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুসারে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় $1,602 মার্কিন ডলার। জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান। অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ, শাখা বা বিভাগ। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত 3টি খাতে ভাগ করা যায়: কৃষি, শিল্প এবং সেবা খাত। ভূমি এবং ভূমি থেকে উৎপন্ন সব কিছু অর্থাৎ শস্য ও ফলমূল, শাকসবজি, বনজ সম্পদ, পশু ও মৎস্য সম্পদ ইত্যাদি কৃষিখাতের অন্তর্ভুক্ত। বৃহতায়তন এবং ক্ষুদ্রায়তন শিল্প, সব ধরনের নির্মাণ, খনিজ দ্রব্যাদি ইত্যাদি সংক্রান্ত সকল কাজ শিল্প খাতের অন্তর্ভুক্ত। অবশিষ্ট সকল ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, ব্যাংক, বিমা, হোটেল, রেস্তোরাঁ, ডাক, তার, যোগাযোগ, পরিবহন ইত্যাদি সব কিছুই সেবা খাতের আওতাধীন। তবে অনেক দেশে বাজেট বরাদ্দের সুবিধার্থে 3টি প্রধান খাতের অনেকগুলো উপখাত সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে ভাগ করা হয়েছে। এই 15টি খাত হচ্ছে: কৃষি ও বনজ, মৎস্য, খনিজ, খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া, অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। তবে এই 15টি খাতকে 3টি বৃহত্তর খাতে সমন্বয় করা যায়: কৃষি, শিল্প ও সেবা খাত। কৃষি খাত। কৃষি খাতে রয়েছে কৃষি ও বনজ। বৃহত্তর অর্থে মৎস্য সম্পদকেও কৃষি খাতের অন্তর্ভুক্ত করা যায়। শিল্প ও বাণিজ্য খাত। শিল্প খাতের মধ্যে রয়েছে ক্ষুদ্র, মাঝারি
এবং বৃহৎ শিল্প। তবে বৃহত্তর অর্থে খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি খাতকে শিল্প বাণিজ্য খাতের অন্তর্ভুক্ত করা যায়। পাইকারি ও খুচরা বাণিজ্য, রিয়েল এস্টেট, ভাড়া এবং অন্যান্য ব্যবসা এই খাতের আওতায় পড়ে। সেবা খাত, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা ইত্যাদি সেবা খাতের অন্তর্গত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা ইত্যাদিকেও সেবা খাতের অন্তর্ভুক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজের প্রশ্নটি হলো, মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থ, দীর্ঘ এবং করুণামুক্ত জীবন কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটি নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।